অনার্স তৃতীয় বর্ষ প্রতীকী যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন নিয়ম শিখব। এই নিয়মের মাধ্যমে আমরা সত্য সারণীর মাধ্যমে বচন আকারের সত্য মান যাচাই করি। এর আগে যে সত্য সারণীর নিয়ম আমি তোমাদের শিখিয়েছি সেটার সাথে এটার কিন্তু বিস্তর পার্থক্য আছে। এই নিয়মটাকে বলা হয় উদ্ভটতামূলক পদ্ধতি, উদ্ভট। এই নিয়মটা একটা উদ্ভট পদ্ধতি, মাথাটা ঘুরে যাবে, কিন্তু আবার সহজ আছে। যদি একবার বুঝতে পারো তাহলে এটা সহজ মনে হবে। তো এখানে এই যে আমরা বাক্যটা দেখতে পাচ্ছি এটা একটা বচন আকার। তোমরা জানোই যে যখন আমরা কোনো বচনকে প্রতীক দিয়ে লিখি তখন সেটা হয়ে যায় বচন আকার। তো এখানে পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ ব্র্যাকেটের ভিতরে আছে নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি। তো প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো বচন আকারের সত্যতা বা মিথ্যাতা নির্ণয় করার জন্য সত্য সারণী একটি পদ্ধতি। তবে বড় ধরনের বচনের ক্ষেত্রে আমরা সত্য সারণীর সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করি। এই পদ্ধতিতে সত্যমান টি অথবা এফ এমন ভাবে আরোপ করা হয় যাতে বচনটি মিথ্যা বা সত্য প্রমাণ করা যায়। অর্থাৎ আমরা এমন একটি কৌশলে টি এবং এফ এর মান বসাবো যাতে বচনটি সত্য বা মিথ্যা প্রমাণ করা যায়। যদি কোনো বচনের মূল যোজককে এফ বা টি উভয় সঙ্গতিপূর্ণ ভাবে দেখানো যায় তবে বচনটি অনির্দিষ্টমান হয়। তোমরা কিছু বুঝতে পারো না, এটা একটা নিয়ম। দেখো, এখন শুধু তোমরা অল্প একটু বুঝলেই হবে, খালি আমার কথাটা শোনো। যদি কোনো বচনের মূল যোজককে আমরা আগে থেকেই এফ অথবা টি বসানোর পর উভয় ডান দিকে বাম দিকে যে বচন অঙ্গ বচন গুলা থাকবে সেগুলোতে যদি সঙ্গতিপূর্ণ ভাবে মান বসাতে পারি তাহলে বচন আকারটি অনির্দিষ্ট মান হবে। অর্থাৎ আমি যদি মূল সংযোজককে একবার এফ বানাতে পারি, একবার টি বানাতে পারি, তাহলে সেটাকে বলা হয় কনসিস্টেন্সি। তখন সেটা হয়ে যায় অনির্দিষ্ট মান। এখন আমরা শিখব সমাধানের পদ্ধতি, কিভাবে আমরা এটা সমাধান করব। শতসত্য বচন নির্ণয়ের পরীক্ষা। একটা বচন শতসত্য কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের মূল সংযোজকের মান এফ ধরে যদি উপাদান বচনগুলোর মান বসানোর সময় কোনো অসঙ্গতি না দেখা দেয় তবে সেটি শতসত্য। আমি একটু স্লো পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে যদি আমরা মূল যোজকের মান এফ ধরে অঙ্গবচনগুলোর মান বসাতে গিয়ে কোনো ঝামেলায় না পড়ি তাহলে সেই বচনটি শতসত্য। আর যদি মূল সংযোজকের মান টি ধরে কোনো অসঙ্গতি না হয়, অসঙ্গতি দেখা দেয়, তাহলে বচনটি শতমিথ্যা। যদি এফ বসিয়ে বচনগুলোর মান কোনো অসঙ্গতি দেখা দেয়, এফ বসালে যদি অসঙ্গতি দেখা যায় তাহলে শতসত্য, টি বসালে যদি অসঙ্গতি দেখা যায় তাহলে শতমিথ্যা, আর যদি টি এফ উভয় বসানো যায় তাহলে সেটা অনির্দিষ্ট মান। আপাতত তোমরা কম বুঝবে, আমি বারবার বলছি, তিনটা নিয়ম এখানে আছে। আমি যখন একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্রদত্ত অঙ্কের বচন আকারটি হচ্ছে এই যেটা, এটা হলো আমাদের প্রদত্ত বচন আকার, ঠিক আছে। এই বচন আকারটাতে আমাদের মূল যোজকটা খুঁজে বের করো। মূল যোজক কোনটা জানো? পারবে এই বচনের মূল যোজক কোনটা? এই এই বচন আকারের মূল যোজক কোনটা দেখো। তাহলে দেখো এই যে পি ডট পি, পি ইমপ্লাইজ পি, এটা হলো আমার পূর্ব। আর এই যে ব্র্যাকেট এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমার অনু। তাহলে মাঝখানে যে একটা ইমপ্লাইজ এটাই হচ্ছে আমার মূল যোজক। ক্লিয়ার? এটা কে কে বুঝতে পারছো বলো আমাকে।
তাহলে আমাদের মূল যোজক কোনটা? মূল যোজক হচ্ছে এই ইমপ্লাইজটা। তাহলে এই পুরো বচনটা দেখো, আমার পূর্বের অংশটা হচ্ছে পি ইমপ্লাইজ পি, এটা পূর্বক। আর অনুক কোনটা? অনুক হলো নেগেশন কিউ ডট আর ইমপ্লাইজ নেগেশন আর ডট পি। তাহলে দেখো, এটা হলো আমার পূর্বক, এটা পূর্বক, আর এই অংশটা হলো অনুক। এই দুইটার মাঝখানে এই যে এটা, এই যে ইমপ্লাইজটা, এটা হচ্ছে আমার মূল যোজক। তাহলে আমি যদি এই মূল যোজকের মান এফ ধরি, ধরে আমি এই দিকে মান বসাই দিব, বানিয়ে বানিয়ে মান বসাই দিব, এই দিকে মান বসাই দিব। যদি এই মানটা বসাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, তাহলে এই বচনটি শত মিথ্যা। আর যদি এটা এই এফ নিয়ে যদি আমি মানগুলো বসাতে গিয়ে ঝামেলায় পড়ি, তাহলে বলবো, তাহলে এফ এর কারণে ঝামেলা হলো, তখন আমি এই বচনটাকে বলবো এটা টি, শত সত্য। আচ্ছা, আরো সহজ ভাবে আমি বুঝিয়ে দিব, টেনশনের কিছু নাই। আমি এগুলা ডিলিট করে দেই। এই, কি হলো? ঠিক আছে। আচ্ছা দেখো, এবার ভালো করে খেয়াল করো। তাহলে মূল সংযোজকের মাঝে কি আছে? এই যে ইমপ্লাইজ আছে, এটাতে আমরা এফ যদি ধরি, তাহলে প্রথম অংশ আমরা পি ইমপ্লাইজ পি ইকুয়াল টি হতে হবে। আর দ্বিতীয় অংশ, এই অংশটার মান কি হতে হবে? এফ হতে হবে। তোমরা তো জানোই যে একটা প্রাকল্পিক বাক্য যদি হয়, দেখো, এই যে পি ইমপ্লাইজ পি, এটাকে যদি আমাদের মিথ্যা হতে হয়, হ্যাঁ, এটাকে মিথ্যা হতে গেলে কি করতে হবে? কোন ক্ষেত্রে এটা মিথ্যা? সত্য সারণীর নিয়ম অনুসারে এটা যখন হবে এফ আর এটা যখন হবে টি, তখন এটার মান হবে এফ, এছাড়া কিন্তু হবে না। এই জন্য আমরা যে বচনাকারটি পেলাম, সেটার অনুকটার মান আমরা দিব এফ, আর পূর্বকটার মান দিব আমরা টি। সেক্ষেত্রেই শুধু এই বচনাকারটি মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো তাহলে, তো এই যে আমাদের বচনাকার, এই বচনাকারে ভালো করে দেখো আর একবার, এইটার মান হতে হবে টি, আর এই লালটার মান হতে হবে এফ। তাহলে আমার এই এই বচনটা মিথ্যা হবে। তো প্রথম অংশটা কি? পি ইমপ্লাইজ পি, তাহলে এটার মান আমি টি নিব। আর দ্বিতীয় অংশ, এটার মান আমি এফ নিব। এটা করতে গিয়ে, তাহলে দ্বিতীয় অংশটি এফ হতে গেলে আবার কি করা লাগবে? এই দ্বিতীয় অংশটি যদি আমরা এফ পেতে চাই, এটাও একটা নিজে আবার একটা এটা প্রাকল্পিক বাক্য, তাহলে এই অংশটা আমার এফ লাগবে, আর এই অংশটা আমার টি লাগবে। তো এই এফ আর টি নিতে গিয়ে আমরা তখন এই যে এটা টি এটা এফ নিব, এটা এফ এটা টি নিব। তো সেক্ষেত্রে যদি আর ডট টি হয় এবং আর ডট টি পি ডট টি হয়, তাহলে এই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি, এই যে এটার মান বসিয়ে আমরা পাচ্ছি এই যে এটা টি ইমপ্লাইজ টি সমান টি। তারপরে এটার মান আমরা পাচ্ছি এফ ধরে, এই যে এটাও মান পেলাম টি। তাহলে দুটাই সংযোগ এই হচ্ছে আমাদের সঙ্গতিপূর্ণ, মানে আমরা দুটাতেই সঙ্গতিপূর্ণ ভাবে এফ বসাতে পেরেছি। তো সুতরাং মূল যোজকের মান এফ ধরে উপাদান বচনগুলোর মান সঙ্গতিপূর্ণ বসানো সম্ভব হয়েছে।
ফলে বচনটি শতসূত্র নয়। আমার মনে হয় না তোমরা বুঝতে পারছো। ভালো করে দেখো, এটা আমাদের বচন আকার। আমার উদ্দেশ্য থাকবে, এটাকে আমি এফ ধরলাম, ঠিক আছে, এটাকে ধরলাম এফ, তাহলে এই হ্যাঁ পুরোটা আমার লাগবে এফ, আর এই অংশটা লাগবে টি। এটাকে টি বানাতে গেলে টির মান দিলাম টি, এটার মান দিলাম টি, এটার মান দিলাম টি, তখন এটা হয়ে গেল টি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে কি কি নিলাম, আমি পির মান বসাইছি টি। আচ্ছা, তাহলে এখন এই যে এই অংশটার মান আমার লাগবে কি লাগবে, এফ লাগবে। আগে থেকে এটার মান আমি এফ এফ লিখে রাখলাম, এটার মান এফ রেখে লিখে নিলাম আগে থেকে নিয়ে। এটা যদি এই বাক্যটা যদি আমি এফ বানাতে চাই, তাহলে এই অংশটা আমার লাগবে এফ, অর্থাৎ এখানেও আমি লিখে নিলাম এফ। এই যে নেগেশনের জায়গায় যদি এফ দরকার হয়, তাহলে আর এর মান অবশ্যই আমাকে টি নিতে হবে, পির মান অবশ্যই আমাকে টি নিতে হবে। কিন্তু ভেজালটা দেখো, এই যে পির মান, এই পির মান, তো এখানে তুমি টি নিছো, তাহলে ঠিকই আছে, পির মান টি নিছি, আর এর মান টি নিছি, এফ হয়েছে। তো এই দিকে এটা হলো এফ, এখন এটাকে আমার টি নিতে হবে। এটার মান টি নিয়ে আসতে গেলে আমার এটা এখানে ধরো দিলাম আমি টি, কিউ এর মান, তাহলে এখানে আর এর একটা মান পেলাম আমি, আর এর মান পেলাম আমি টি, এই যে এখান থেকে পাইছি, এই যে এখানে টি বসাইছিলাম। তো এখানে কিউ এর, এখানে এই যে এটা আমার অবশ্যই টি লাগবে, এজন্য টি দিলাম। তো এটা অবশ্যই তাহলে এফ আসা লাগবে, এফ দরকার। তাহলে এখানে দেখি, এই যে কিউ এর মান যদি এফ বসাই ইনটু আর এর মান, এখানে আর এর মান টি বসাইছি, টি বসাই দিতেই, তাহলে এফ আর টি গুণ করলে হলো এটা পুরোটা হয়ে যাচ্ছে এফ, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে এফ, তাহলে এইদিকে এফ উল্টে যাওয়া হলো টি। তাহলে দেখো, আমাদের এই কিউ এর মান বসাতে হয়েছে হলো এফ, এবং এতে কোনো সমস্যা হয়নি, কোনো অসঙ্গতি দেখা দেয়নি। এতে কি কোনো সমস্যা হলো বলো তো? সমস্যা হয়নি। আমরা সুন্দরভাবে প্রত্যেকটা চলকের মান বসাতে পারলাম। তো আমরা জানি যে একটি বচন আকারের যদি আমরা মূল যোজককে এফ ধরে সঙ্গতিপূর্ণ ভাবে মান বসাতে পারি, যদি এটা মান বসানো যায়, তাহলে কি হবে? তাহলে দেখো, বচনটি মিথ্যা। আচ্ছা, এ, তাহলে এখানে এই যে এটা টি সঙ্গতিপূর্ণ, সঙ্গতিপূর্ণ মূল যোজকের মান এফ ধরে উপাদান বচনের মান সঙ্গে বসানো সম্ভব হয়েছে, সুতরাং এই বচনটি শতসূত্র নয়। যেহেতু এটা এফ এফ হয়েছে, মানে আমরা এটাকে এফ প্রমাণ করতে পারলাম। বুঝছো, আমরা প্রমাণ করতে পারলাম যে এটা এফ। তাহলে যদি এফই হয়, যদি এফ হয়, সেক্ষেত্রে এটা শতসূত্র না, কারণ একটা অন্তত আমরা মান পেলাম, যেই মানটা হলো মিথ্যা। তাহলে একটি বচনের একটিও মান যদি মিথ্যা হয়, তাহলে সেটাকে আমরা শতসূত্র বলতে পারি না। এখন আমাকে বলো, এটা বুঝতে পারছো কিনা, নাকি মাথার উপর আচ্ছা, দিয়ে চলে গেছে? না স্যার, মাথার উপর দিয়ে যায়নি। হ্যালো স্যার, শুনতে পান আপনি আমার কথা? যায় নেই? স্যার, আপনি আমার কথা শুনতে পান? হ্যালো খুব আস্তে কথা শুনতে পাচ্ছি, স্যার, শোনা যায় না? তোমার হ্যালো কথা শুনতে পাচ্ছি না। মেসেজ দাও, মেসেজ। আচ্ছা, তোমরা হলো এই
এটি অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে মেসেজ দাও, এই যে চ্যাট অপশনে গিয়ে কে কে বুঝতে পারছো আর কে কে পারো নাই, মেসেজ দাও এক্ষুনি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো। মেসেজ দিয়ে বলো, কথা একটু স্পষ্ট আসতেছে না, তুমি মনে হয় কানে হেডফোন দিছো। না স্যার, হেডফোন খুললাম। আচ্ছা, বেশিরভাগ বুঝি নাই, আমি সহজ ভাবে আবার তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, এবার মনোযোগ দাও। মনে করো আমি এখানে নিলাম হচ্ছে পি ডট কিউ, এটা ব্র্যাকেট দিলাম, এখানে নিলাম একটা ইমপ্লাইজ, এখানে নিলাম আর ডট এস। এই এটার আসলে আমি এই বচন আকারটা শত সত্য না শত মিথ্যা নাকি অনির্দিষ্টমান সেটা প্রমাণ করব, এটুকু ক্লিয়ার? তাহলে আমি কি করব, আমি যখনই এখানে এফ লিখি এর মানে আমি ধরে নিচ্ছি এই পুরা বচন আকারটা মিথ্যা, বুঝছো এটা? আবার আমি যখন এখানে টি লিখে নেই তখন আমি ধরে নিচ্ছি পুরো বচন আকারটি সত্য। আবার আমি এইরকমও করতে পারি যে একবার টি নিলাম আর একবার আমি এফ নিলাম, যদি টি এফ দুটাই নেওয়া যায় তাহলে এই টি এফ দুটাই যদি নেওয়া যায় তখন এটা হয়ে যাবে অনির্দিষ্ট মান, অর্থাৎ এই বাক্যটা কখনো সত্য হয় আবার কখনো মিথ্যা হয়, এই জন্য এটার নাম হচ্ছে অনির্দিষ্ট মান। এখন দেখো, মনে করো এই বাক্যটা প্রকৃতপক্ষে এটা শত মিথ্যা বাক্য, প্রকৃতপক্ষে এটা কি বাক্য, শত মিথ্যা বাক্য। সেক্ষেত্রে যেটা হবে, তুমি ইচ্ছে করেই এখানে এফ দিয়ে দিবে, দেওয়ার পর যদি তুমি এই যে আর এর মান বসালাম এফ, তারপরে এস এর মান বসালাম এফ, তখন এফ আর এফ গুণ করলে এই পুরো অংশটা হয়ে গেল এফ। এবার তুমি পি এর মান বসাও যদি এফ, কিউ এর মান বসাও যদি এফ, ইচ্ছে মতো বসাবে, এটা তুমি পারবে বসাতে। তাহলে দেখো এই দুটোটার মান আমি বসাইছি এফ, এই জন্য এটা এফ। তাহলে যে বাক্যের এই যে এই বাক্যটাকে মনে করো এই যে এটা পুরোটার মান হলো এফ, তাহলে ইমপ্লাইজ এই দিকেও হচ্ছে এফ। তাহলে আমরা জানি যে যে বাক্যের এফ ইমপ্লাইজ এফ উভয় দিকে যদি এফ এফ হয় তখন এই বাক্যটা টি হয়, টি। বৃষ্টি হয় নাই, মাটি ভেজে নাই। তো আমি এই বচনাকারটির যখন এফ নিলাম, ধরে নিলাম, এফ ধরে নিতে গিয়ে ভেজাল হয়ে গেছে যে আমরা এটা এই দিকে ওয়েভ বসাতে পারছি, এই দিকে ওয়েভ বসাতে পারছি, যার ফলে কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। তখন আমি বললাম যে এই বাক্যটি শত মিথ্যা। ঠিক আছে? আমি যদি এখানে এফ ধরে নিয়ে এগুলার মান ঠিকভাবে সেট করতে না পারতাম তখন এটাকে বলতাম আমি, যেহেতু এটা এফ না সেহেতু এটা হচ্ছে উল্টাটা, অর্থাৎ শত সত্য। এফ বসানো সম্ভব না হলেই বলবো শত সত্য, টি বসানো না গেলেই বলবো শত মিথ্যা। আর যদি টি এফ উভয় বসানো যায় তাহলে বলবো অনির্দিষ্ট মান। এবার কি কিছু বোঝা গেছে? জি স্যার। আরিফুল, তুমি বুঝতে পারছো?
জি স্যার। এবার কে কে বোঝো নাও আবার মেসেজ দাও। কে কে বোঝো নাই মেসেজ দাও দ্রুত, না হলে কিন্তু অন্য অঙ্কে চলে যাব, পরে আর বুঝবে না। স্যার সবাই বুঝতে স্যার, অন্য স্যার থেকে বলবেন। এটা একটু এগুলা অঙ্ক ক্রিটিক্যাল, বুঝছো? এই যে বললাম যে এটা উদ্ভট একটা অঙ্ক, উদ্ভট। তো উদ্ভট হওয়ার কারণে এর নামে রাখা হয়েছে উদ্ভটতামূলক প্রমাণ পদ্ধতি। আমি এবার আর একবার এই অঙ্কটাই তোমাদের বুঝাই দেই, যারা বোঝনি তারা দেখো। তাহলে দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে নিয়ম কি। নিয়ম হচ্ছে, যে বচনাকারটি দেওয়া থাকবে আমি সেটার মূল যোজকটা খুঁজে বের করব। তো এটার মূল যোজক হচ্ছে এই যে এটা, এটাকে বলবো অনুক। আর এই যে সামনের অংশটা এটাকে বলবো পূর্বক। ঠিক এরকম আছে, একটা অঙ্ক বানানো হয়। এটাকে বলবো পূর্বক আর এটাকে বলবো অনুক। আমি এখানে কি করছি, আমি এই যে মূল যোজকটাকে যখনই এটাতে আমি এফ ধরি, তখন আমি আসলে নিয়ে নিচ্ছি যে এই পুরো বচনটা একটা মিথ্যা বচন। কিন্তু প্রকৃতপক্ষে যদি এটা আবার মিথ্যা না হয়, আমি যে ধরে নিচ্ছি, তখন আমি এই এই যে এই অংশটাকে আমি এটা পুরোটাকে মিথ্যা বানাতে হবে আমার, এটাকেও মিথ্যা বানাতে হবে। এই বানাতে গিয়ে তুমি যদি সমস্যায় পড়ো, দেখা গেল মান বসাইছো এক, হয়ে যাচ্ছে আর এক, তখন তোমাকে বলতে হবে যে এটা শতসূত্র বাক্য। তুমি এফ নিছোই, একটা শতসূত্র বাক্যকে তুমি এফ ধরে নিছো বলেই ঝামেলা তৈরি হবে। তখন তুমি কি করবা, সেটাকে টি ধরে নিবা। এবার টি ধরে নিয়ে যদি দেখো যে হ্যাঁ এবার তুমি পুরো মানগুলো সুন্দরভাবে বসাতে পারছো নিয়ম অনুসারে, তাহলে তুমি তখন বলবে যে বাক্যটি বচনাকারটি শত সত্য। আবার যখন তুমি এফ ও বসানো যাচ্ছে, টিউ বসানো যাচ্ছে, এরকম যদি হয়, প্রত্যেক ক্ষেত্রে হয়, তখন তোমাকে বলতে হবে যে বচনাকারটি অনির্দিষ্ট মান। থেকে শুরু 16 তারিখ স্যার আসছে। হ্যাঁ, শোনো, আমার হলো ইন্টারনেটের লাইন চলে গিয়েছিল, মানে হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে, এই জন্য এরকম হয়েছে। ওরা ক্লাসটা আবার শুরু করতেছে। তোমাদের কলেজে কি ইন কোর্স পরীক্ষার ডেট দিছে? জি স্যার, 16 তারিখ থেকে শুরু পরীক্ষা। তাহলে কি কি কোশ্চিন আসবে ওগুলো আমাকে দিও। আচ্ছা, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এরকম একটা বচনাকার দেওয়া থাকবে, আমাদের এটাকে একবার ধরতে হবে এফ, আর একবার ধরতে হবে টি। টি দিয়ে যদি অসঙ্গতি তৈরি হয় তাহলে বলবা শতমিথ্যা, এফ বসিয়ে যদি অসঙ্গতি তৈরি হয় তাহলে বলবা শতসত্য। টি দিয়েও মিলে গেছে, এফ দিয়েও মিলে গেছে, সেক্ষেত্রে বলবো অনির্দিষ্ট মান। তাহলে দেখো, প্রতীকী যুক্তিবিদ্যায় কোনো বচনাকারের সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করার জন্য সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করা হয়। তবে বড় বচনের ক্ষেত্রে সময় বাঁচাতে আমরা সংক্ষিপ্ত সত্য সারণী পদ্ধতি ব্যবহার করি। এই পদ্ধতিতে সত্যমান টি এফ এমন ভাবে আরোপ করা হয় যাতে বচনটি মিথ্যা বা সত্য প্রমাণ করা যায়। যদি কোনো বচনের মূল যোজককে এফ এবং টি উভয়ই সঙ্গতিপূর্ণভাবে দেখানো যায়, তবে বচনটি অনির্দিষ্ট মান হয়। নিয়ম এক। তাহলে অনির্দিষ্ট মানের নিয়মের ক্ষেত্রে অঙ্কটা দুইবার করতে হবে, একবার এফ দিয়ে মিলে যাবে, আর একবার টি দিয়ে মিলে যাবে। তো মিলে গেলে আমরা বলবো অনির্দিষ্ট মান। আর বাকি হলো থাকলো শতসত্য। শতসত্যের ক্ষেত্রে এফ বসাতে গেলেই অসঙ্গতি দেখা দিবে। জিনিসটা শতসত্য বলেই তো এফ বসাতে তুমি পারতেছো না ঠিক মতো। আর যদি শত মিথ্যা হয়, সেক্ষেত্রে তুমি টি বসাতে গিয়ে বিপদে পড়বে। যেহেতু বচনটি শত মিথ্যা, একটি ক্ষেত্রেও সত্য নয়, এই জন্য টি বসানো যাবেই না। সেক্ষেত্রে এটা দেখো, বচনটিকে আমরা মিথ্যা প্রমাণের চেষ্টা করব প্রথমে। তো আমি মূল যোজকের মান নিয়ে নিলাম আমি এফ। তাহলে আমাদের প্রথম অংশ অর্থাৎ পূর্বক হতে পি ইমপ্লাইজ পি, এটাকে টি হতে হবে। এটাকে টি হতে হবে দ্বিতীয় অংশ, এই অংশটা দ্বিতীয় অংশ হলো, এটাকে এফ হতে হবে। কারণ আমরা জানি টি ইমপ্লাইজ এফ ইকুয়াল
এফ। তাহলে দ্বিতীয় অংশটি এফ হতে গেলে আমার দ্বিতীয় অংশে এক এক জায়গায় আছে কিউ ডট আর নেগেশন এটা, তাহলে এটাকে টি হতে গেলে আমি কিউ এবং আর এর মান বসাবো কি এফ, কিউ এর মানও বসাবো এফ, এটার মানও এফ বসাবো, এফ 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 হবে, উল্টে গিয়ে টি হবে। আর নেগেশন আর ডট এফ কে এফ হতে হলে এটাকে আর ডট টি, এটা টি বসাবো, তাহলে পির মান টি বসাবো, আর এর মান টি বসাবো, পির মানও টি বসাবো, মানগুলো বসিয়ে দেখা যাবে যে আমরা এটা সঙ্গতিপূর্ণ ভাবে বসাতে পারছি। আবার যদি এফ এফ ধরি, হুম, এফ ধরি, তখন এফ দিয়েও আমরা সঙ্গতিপূর্ণ ভাবে বসাতে পারছি। তো মূল যোজকের মান এফ ধরে উপাদান বচনগুলোর মান সঙ্গতিপূর্ণ ভাবে সম্ভব হয়েছে, সুতরাং বচনটি শতসত্য। এখন বলো এটা সবাই বুঝতে পারছো? জি স্যার। সাদিয়া শিমু, বুঝছো? মিথিরানী, আরিফুল ইসলাম, ঠিক আছে। জি স্যার। তারপরে এশা, জি স্যার, বুঝছি। নিগাত ইয়াসমিন, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্যার পরের স্টেপে, হ্যাঁ বলো। স্যার এরকম একটা মানে অঙ্ক না করলে স্যার পুরোপুরি সমস্যাটা সমাধান হবে না। আপনি এরকম একটা মানে আপনি নিজে একটা বানাই দিয়েন স্যার অঙ্ক, মানে হোমওয়ার্ক দিয়ে। মানে এরকম অঙ্ক বানিয়ে দিব? জি স্যার, হোমওয়ার্ক দিয়েন স্যার। আরে মানে নিজে না করলে স্যার মানে পুরোপুরি সমস্যাটা সমাধান হবে না। হুম, না ঠিকই বলছো তুমি। এই অঙ্কটা করো তো সবাই। দেখো এই অঙ্কের আমি মূল যোজক চিহ্নিত করে দিছি, তাহলে এটা হচ্ছে আমাদের অনু, আর এটা হলো আমাদের পূর্ব। ও এটা তো করেই দিছি আমি, এটা না, এটা না। এই যেটা করো, সহজ একটা দিলাম। দেখো এটা এই যে এখান থেকে এটা ব্র্যাকেটের ভিতরে আছে দেখে এটা আমাদের পূর্ব, আর এটা অনু। করো দেখি এটা কি হবে, সচেতন কত মিথ্যা হবে। এটা উদ্ভটতামূলক প্রমাণ পদ্ধতি। বলো। কোন ফাইনাল ইয়ার, ইন্টার নাকি? তুমি কোন ডিপার্টমেন্টের? রাষ্ট্রবিজ্ঞানে গেলেই পারবে, ওদের কাছে আছে, সফট কপি আছে, প্রিন্ট করে আবার দিয়ে দিবে।
কি সমস্যা? রোল নাম্বারটা ওর মনে আছে? ওর আগে পিছে যারা আছে সে অনুসারে ওর আগের সিটে কে বসে, পরের সিটে যে বসে, যে এতদিন কি পরীক্ষা দিল, একটা স্টুডেন্ট এতগুলা পরীক্ষা দিয়ে রোল নাম্বার মনে থাকে না কেন? পরীক্ষার হলে ওর হচ্ছে ওর- হ্যাঁ হ্যাঁ, হাজিরা সিটে ওর roll থাকবে। হ্যাঁ, ওটা আদর্শ কলেজে পরীক্ষা না, পরীক্ষা দিতে যাবে বলবে যে হলো তুলে নিয়ে আসেনি, শেষ, রেশন কার্ডটা নিয়ে যাবে। তারপরে তুমি শোনো, ওটা রিস্কি হয়ে যায়, ঠকা ঠকা দেবে, আর হইতে পারে মানে দেয় পরীক্ষা দিতে অসুবিধা হয় না। তবে তুমি কলেজে যোগাযোগ করো, কলেজ থেকে কোনো না কোনো জায়গায় তো আছে। কালকে যাও কলেজে।